আসসালামু আলাইকুম। কদমতলা পূর্ব ভাসাবো স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম। আমি শারমিন ইসলাম, সহকারী শিক্ষক, কদমতলা পূর্ব ভাসাবো স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আজকে আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের আলোর প্রতিফলন এই অধ্যায়ের কিছু অংশ আলোচনা করব। আলোর প্রতিফলন চিত্রটা যদি একটু দেখি, এটা হচ্ছে দর্পণ, আলোক রশ্মি। এটা যদি ধরে নিই প্রথম মাধ্যম, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। প্রথম মাধ্যমে ধরে নিই বাতাস, দ্বিতীয় মাধ্যমে দর্পণ আছে। আলোক রশ্মি যখন এই দর্পণে আপতিত হয়, তখন এই দর্পণে বাধা পেয়ে কিছু আলো আবার ফিরে যায়। আলোর এই ঘটনাই হচ্ছে আলোর প্রতিফলন। আলোক রশ্মি বায়ু বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময় দ্বিতীয় মাধ্যমে যখন বাধা পেয়ে যখন আবার প্রথম মাধ্যমে ফিরে যায়, তখন তাকে বলা হয় আলোর প্রতিফলন। আলোর এই প্রতিফলনে এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, এই প্রতিফলক তল। প্রতিফলক তল যদি সমতল হয় বা সমতল দর্পণ হয়, তবে সেক্ষেত্রে 40% আলো প্রতিফলিত হবে আর বাকি আলো শোষিত হবে। আমরা জানি কালো বস্তুর শোষণ ক্ষমতা অনেক বেশি, কেননা কালো বস্তু কোনো আলো প্রকৃতপক্ষে প্রতিফলন করতে পারে না বা প্রতিফলিত হয় না। আবার সাদা তলের ক্ষেত্রে দেখা যায় ঠিক তার বিপরীত। সাদা তল বা সাদা প্রতিফলক তল সব রঙের আলো প্রতিফলিত করে। এরপর আমরা দেখি আলোর প্রতিফলন কয় ধরনের। আলোর প্রতিফলনটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন এক্ষেত্রে এটাও যদি ধরে নিই দর্পণ, এখানে আলোক রশ্মি, এই সমান্তরাল আলোক রশ্মি যখন সমান্তরালভাবে দর্পণে আপতিত হয়ে সেটা আবার সমান্তরালভাবেই ফিরে যায়, ফিরে যাওয়ার সময় বা প্রতিফলিত হয়, যে রশ্মিগুলি সমান্তরালভাবেই প্রতিফলিত হয়, সেটা হচ্ছে আলোর নিয়মিত প্রতিফলন। আলোক রশ্মি যখন সমান্তরালভাবে কোনো দর্পণে এসে আপতিত হয় বা দর্পণে পড়ে, দর্পণ থেকে যখন ফিরে যায় তখন আবার সমান্তরালভাবে ফিরে যায় বা প্রতিফলিত হয়। আলোর এই ধরনের প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন। এরপরে আসো ব্যাপ্ত প্রতিফলন। ব্যাপ্ত প্রতিফলনটা হচ্ছে অমসৃণ কোনো পৃষ্ঠে সমান্তরাল আলোক রশ্মি বিভিন্ন কোণে বা বিভিন্ন বিন্দুতে যখন আপতিত হয়, সেটা ফিরে যাওয়ার সময় বিক্ষিপ্তভাবে ফিরে যায় বা বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয়, সেই ধরনের প্রতিফলনটাকে বলা হয় ব্যাপ্ত প্রতিফলন। এরপরে দেখি আমরা আলোর প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলনের সূত্রটা পড়ার আগে আমরা কিছু জিনিস বা কিছু সংজ্ঞা আমরা একটু পড়ে নিই। এক্ষেত্রে দেখো, প্রতিফলক পৃষ্ঠটা কি? আলোক রশ্মি যেই পৃষ্ঠে আপতিত হয়, সেটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। প্রতিফলক পৃষ্ঠটা হচ্ছে এম ও এম ড্যাশ বা এম প্রাইম, প্রতিফলক পৃষ্ঠ। আপতিত রশ্মি ও এ হচ্ছে আপতিত রশ্মি, অর্থাৎ যে রশ্মিটা প্রতিফলক পৃষ্ঠের উপর পড়ে বা যে রশ্মিটা প্রতিফলক পৃষ্ঠের উপর আপতিত হয়, সেটাই হচ্ছে আপতিত রশ্মি। আর যে বিন্দুতে আপতিত হয় সেটা হচ্ছে আপতন বিন্দুটা হচ্ছে ও বিন্দু ধরে নিই আমরা। যে রশ্মিটা ফিরে যায় এই ওবি রশ্মিটা ফিরে যাচ্ছে, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর প্রতিফলক পৃষ্ঠের এই আপতন বিন্দুতে যে লম্ব আঁকা হয়েছে সেটা হচ্ছে অভিলম্ব। আমরা এটা দিই এন দিয়ে প্রকাশ করবে ও এন। এই অভিলম্বটা হচ্ছে এন অভিলম্ব। আপতিত রশ্মি ও এ অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আপতন কোণ। প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়, প্রতিফলন কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়।
তাহলে আমরা দেখলাম প্রতিফলক পৃষ্ঠ, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অভিলম্ব, আপতন কোণ, প্রতিফলন কোণ। এরপরে দেখো আলোর প্রতিফলনের সূত্র। আপতিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। আবার বলছি, প্রথম সূত্রটা, 1 নম্বর সূত্রটা হচ্ছে আপতিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলক পৃষ্ঠের ওপর অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। 2 নম্বরটা হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়, অর্থাৎ আই কোণ সমান আর কোণ। আলোক রশ্মি আমরা যে কোণেই আপতিত করি না কেন, ঠিক সে কোণেই প্রতিফলিত হবে। আপতন কোণ যদি 40 ডিগ্রি হয়, প্রতিফলন কোণও 40 ডিগ্রি হবে। তুমি যদি আপতন কোণ 30 ডিগ্রি কোণের রশ্মিটাকে আপতিত করো, সেটা প্রতিফলিত হবে 30 ডিগ্রি। অর্থাৎ যে কোণেই আপতিত হয় না কেন, সেটা ঠিক সেই কোণেই প্রতিফলিত হবে। এরপর দেখি দর্পণ। দর্পণ কি? যে মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাই হচ্ছে দর্পণ। যে মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলনটা কি? যে সমান্তরাল রশ্মিগুচ্ছ সমান্তরালভাবে আপতিত হয়ে আবার ফিরে যাওয়ার সময় সমান্তরালভাবেই ফিরে যায়, সেটাই হচ্ছে নিয়মিত প্রতিফলন। তাহলে আমরা দেখলাম যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, সেটাই হচ্ছে দর্পণ। দর্পণ 2 ধরনের, সমতল দর্পণ, গোলীয় দর্পণ। সমতল দর্পণটা কি? এটা হচ্ছে সমতল দর্পণ, অর্থাৎ যে পৃষ্ঠটা মসৃণ এবং অপর পৃষ্ঠে যে কোনো ধাতুর প্রলেপ দেওয়া থাকে, যাকে প্যারা বলা হয় বা পাড়া, যাকে আমরা সিলভারিং বলে থাকি। যে মসৃণ পৃষ্ঠে আলো নিয়মিত প্রতিফলন ঘটে, যে পৃষ্ঠটা মসৃণ যেখানে আলো নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় সমতল দর্পণ। যেমন আমাদের ড্রেসিং টেবিলের যে আয়নাটা আছে সেটা সমতল দর্পণ। গোলীয় দর্পণ, এটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলকের পৃষ্ঠের যে অংশ মসৃণ এবং সেখানে যদি আলো নিয়মিত প্রতিফলন ঘটে, সেটাই হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ 2 ধরনের, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। তা আমরা দেখি উত্তল দর্পণটা। উত্তল দর্পণটা হচ্ছে, দেখো, বাইরের পৃষ্ঠটা মসৃণ এবং ভিতরের অংশটা পাড়া লাগানো আছে, অর্থাৎ প্রলেপ দেওয়া আছে। বাইরের পৃষ্ঠটা যেই অংশটা মসৃণ সেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, সেটাই হচ্ছে উত্তল দর্পণ। আর অবতল দর্পণটা হচ্ছে ভিতরের অংশটা গোলকের ভিতরের অংশটা হচ্ছে মসৃণ এবং বাইরের অংশটা পাড়া দেওয়া থাকে বা প্রলেপ দেওয়া থাকে। ভিতর যে মসৃণ অংশ সেখানে আলোর নিয়মিত প্রতিফলন হয়, সেটা হচ্ছে অবতল দর্পণ। আমরা দেখলাম উত্তল দর্পণের ক্ষেত্রে গোলকের ভিতরের অংশ থাকে পাড়া দেওয়ানো এবং পাড়া লাগানো এবং বাইরের অংশটা থাকে মসৃণ। আর অবতল দর্পণের ভিতরের অংশটা মসৃণ এবং বাইরের অংশটা প্রলেপ দেওয়া থাকে। বিম্ব, কোনো বিন্দু থেকে আলোকরশ্মি প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বিম্ব বলা হয়। এই বিম্বকে আমরা যদি একটু চিত্র দেখে বুঝি, বিম্ব সাধারণত 2 ধরনের হয়, একটা হচ্ছে অসৎ বিম্ব, একটা হচ্ছে সৎ বিম্ব। এটা হচ্ছে অসৎ বিম্ব বা অবাস্তব বিম্ব যাকে আমরা বলি। এটা হচ্ছে সমতল দর্পণ। চিত্রটা একটু বুঝে নিই। সমতল দর্পণ, এই সমতল দর্পণের ধরি ও একটা বিন্দু, এই বিন্দু থেকে আলোক রশ্মি এখানে এসে আপতিত হয়, দর্পণে আপতিত হয়। ও বিন্দু থেকে যদি আরেকটা আলোক রশ্মি আপতিত করো, সেটা এখান থেকে যখন প্রতিফলিত হয়, এখানে প্রতিফলিত হওয়ার পরে প্রতিফলিত রশ্মি দুটা মিলিত হচ্ছে না। দেখা যায় যে প্রতিফলিত হওয়ার পরে রশ্মি দুটা কোনো বিন্দুতে মিলছে না। তাই আমরা যদি এই প্রতিফলিত রশ্মি দুটাকে পিছনের দিকে বর্ধিত করি, পিছনের দিকে বাড়ালে দেখা যায় যে সেটা কোনো একটা বিন্দুতে মিলে যাচ্ছে। তাহলে এই বিন্দুটাই হচ্ছে প্রথম বিন্দুর বিম্ব।
যে বিন্দুটা মিলে গেছে সেই বিন্দুটাই হচ্ছে প্রথম বিন্দুর বিম্ব। এটা হচ্ছে অসৎ বিম্ব বা অবাস্তব বিম্ব, যেটা কল্পনা করা হয়েছে যে পিছনের দিকে বাড়ালে রশ্মি দুটা মিলে যাবে। আবার অবতল দর্পণের ক্ষেত্রে দেখো, সদ্বিম্ব হচ্ছে, বাস্তব বিম্ব হচ্ছে। অবতল দর্পণের এক্ষেত্রে একটা বিন্দু আছে, সেই বিন্দু থেকে আলোকরশ্মি যখন অবতল দর্পণে এসে পড়ে, এই বিন্দু থেকে একটা আলোকরশ্মি অবতল দর্পণে এসে আপতিত হলো এবং বেশ কয়েকটা আলোকরশ্মি আপতিত হওয়ার পরে সেটা প্রতিফলনের পরে কোনো একটা বিন্দুতে মিলে গেছে। যেই বিন্দুটা মিলে গেছে সেই বিন্দুটাই হচ্ছে প্রথম বিন্দুর বিম্ব। তাহলে আমরা দেখলাম বিম্বটা কি? বিম্বটা হচ্ছে কোনো বিন্দু থেকে আলোকরশ্মি প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে, অর্থাৎ বিম্বটা হচ্ছে কোনো বিন্দু থেকে আলোকরশ্মি প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পরে কোনো বিন্দুতে মিলিত হয় বা কোনো বিন্দুতে অপসারিত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেই দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর বিম্ব বলা হয়। একটা হচ্ছে পিছনের দিকে, অর্থাৎ অপসারী করার পরে সেটা মিলে যাচ্ছে, একটা হচ্ছে প্রকৃতপক্ষে কোনো একটা বিন্দুতে মিলে যাচ্ছে, যেই বিন্দুটা মিলে যাচ্ছে সেই বিন্দুটাই হচ্ছে প্রথম বিন্দুর বিম্ব। বিম্ব তাহলে দুই ধরনের, একটা হচ্ছে অসৎ বিম্ব, একটা হচ্ছে সৎ বিম্ব বা বাস্তব বিম্ব। আমরা দেখলাম বিম্ব। এরপরে দেখি সমতল দর্পণে কিভাবে বিম্ব গঠন হয়, সেটার একটা জ্যামিতিক ব্যাখ্যা যদি আমরা একটু পড়ি। এটা একটা সমতল দর্পণ, M1 M2 সমতল দর্পণ। ও হচ্ছে লক্ষ্যবস্তু। এই ও লক্ষ্যবস্তু থেকে আলোকরশ্মি এই দর্পণে যখন আপতিত হয় ওটি পথে আপতিত হয়, সেটা আবার প্রতিফলিত হয় টিও পথে। আবার ও কিউ আলোকরশ্মি যখন প্রতিফলিত হয় সেটা আবার কিউ আর পথে ফিরে যায় বা চলে যায়। তাহলে দেখা যায় যে কিউএন হচ্ছে অভিলম্ব, প্রতিফলিত যে রশ্মি টিও এবং কিউআর, এই দুটো রশ্মি মিলছে না কোনো বিন্দুতে। আমরা যদি ওটি রশ্মিটাকে পিছনের দিকে বাড়াই এবং কিউআর রশ্মিটাকে যদি পিছনের দিকে বাড়াই, তাহলে সেটা আই বিন্দুতে মিলিত হবে। তো এই আই বিন্দুই হলো ও যে লক্ষ্যবস্তু ছিল, এই ও লক্ষ্যবস্তুর অসৎ বিম্ব। আই বিন্দুটা হলো ও বিন্দুর অসৎ বিম্ব, অর্থাৎ এই ওটিকে যখন পিছনের দিকে বর্ধিত করা হয়েছে এবং কিউ আর রশ্মিকে যখন পিছন দিকে বাড়ানো হয়েছে সেটা আই বিন্দুতে মিলিত হয়েছে। তাই আই যে বিন্দুতে মিলিত হচ্ছে, এই আই বিন্দুটাই হচ্ছে ও বিন্দুর, অর্থাৎ যে লক্ষ্যবস্তু বিন্দুটা ছিল সেই বিন্দুর অসৎ বিম্ব। তাহলে দেখো, ত্রিভুজ কিউ টি ও ত্রিভুজ কিউ টি আই, দুটা ত্রিভুজ হচ্ছে। এই ত্রিভুজ দুটার মধ্যে দেখা যাবে যে ও টি এবং কিউ এন সমান্তরাল রশ্মি, টি ও এবং কিউ এন দুটা সমান্তরাল রশ্মি, এবং ও কিউ হচ্ছে সাধারণ বাহু। তাহলে টি ও কিউ সমান আইকন এবং ও কিউ আইকন, অর্থাৎ এখানে এই দুটা কোণই হচ্ছে আইকন। আবার যদি দেখি ও আই এবং কিউ এন এই দুইটা রশ্মি সমান্তরাল এবং এদের ছেদক হচ্ছে আর কিউ আই। এর মধ্যে দেখো টি আই কিউ এবং কিউ এন কিউ আর, এই দুটো হচ্ছে আর কোণ। তাহলে আমরা জানি যে আই কোণ সমান সমান আর কোণ, অর্থাৎ টি ও কিউ কোণ সমান টি আই কিউ কোণ। তাহলে দেখা যাচ্ছে যে ত্রিভুজ দুইটা সর্বসম। আবার এখানে দেখা যাচ্ছে যে এখানে এটাও 90 ডিগ্রি কোণ, এটাও 90 ডিগ্রি, অর্থাৎ ও টি কিউ কোণ 90 ডিগ্রি কোণ, আই টি কিউ কোণ 90 ডিগ্রি কোণ, অর্থাৎ ত্রিভুজ দুটা সর্বসম। ও টি এবং টি আই সমান, অর্থাৎ এখান থেকে এটা দূরত্ব যতটুকু, এখান থেকে এটির থেকে আয়ের বিন্দু দূরত্ব ঠিক ততটুকু। সুতরাং লক্ষ্যবস্তু ও দর্পণের, এই সমতল দর্পণের
যতটুকু দূরত্বে অবস্থান করে বিম্ব ঠিক ততখানি দূরত্বেই থাকে বা ততখানি পিছনেই গঠন হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে সমতল দর্পণের ক্ষেত্রে কিভাবে বিম্ব গঠন করা হয়েছে। এই জ্যামিতিক ব্যাখ্যা তোমরা অবশ্যই একটু ভালো করে যদি একটু মনোযোগ দিয়ে পড়ো বুঝতে পারবে। সমতল দর্পণে বিম্বের পার্শ্ব পরিবর্তন। আমরা যখন ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়াই তখন আমাদের পার্শ্ব পরিবর্তন হয়। দেখো, আমরা যখন ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে আমরা যখন ডান হাত তুলি তখন আয়নায় বাম হাত দেখা যায়। মনে হয় যেন সমগ্র আমাদের দেহের সমগ্রই অংশ যেন পার্শ্ব পরিবর্তন হয়েছে। সমতল দর্পণের ক্ষেত্রে পার্শ্ব পরিবর্তন হয়। তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে কি হয়? দর্পণ থেকে বস্তুর দূরত্ব যত, দর্পণ থেকে বিম্বের দূরত্ব ঠিক ততখানি। অর্থাৎ দর্পণ থেকে বস্তুর দূরত্ব যতখানি, দর্পণ থেকে বিম্বের দূরত্ব ঠিক ততখানি। এবং বিম্বটা হয় অসদ। বিম্বটা হয় অসদ এবং সোজা। বিম্বের সাধারণ পার্শ্ব পরিবর্তন ঘটে এবং বিম্বের আকার ও বস্তুর আকারের সমান হয়। অর্থাৎ এই বিম্ব বস্তুটা যতখানি আকার, এই বিম্বটাও ঠিক ততটুকুই আকার হবে। তাহলে আমরা দেখলাম শিক্ষার্থীরা সমতল দর্পণের ক্ষেত্রে কিভাবে বিম্ব গঠন করা হয়েছে, পার্শ্ব পরিবর্তন, সমতল দর্পণে বিম্বের আকারকে কীরূপ হয়, কতখানি দূরত্বে অবস্থান করে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।